আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ধ্বনি। ধ্বনি যেখান থেকে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক সহ বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো চলুন আজকের টপিকটি দেখে নেওয়া যাক। ধ্বনি। প্রথমে আসি, ধ্বনি কাকে বলে? ধ্বনি হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজগুলো করে থাকি সেগুলো হচ্ছে ধ্বনি। এখন আমরা তাহলে যদি সংজ্ঞায় আসি, ধ্বনির সংজ্ঞা কী, তাহলে আমরা এভাবে লিখতে পারি: মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা বলছি ধ্বনি। এখানে একটা প্রশ্ন আসে, বাকযন্ত্র কোনগুলো? বাকযন্ত্রগুলো হচ্ছে আমাদের কণ্ঠনালী, মুখবিহ্বর, জিহ্বা, তালু, দাঁত, মাড়ি, ঠোঁট ইত্যাদি। এগুলো সবই আমাদের বাকযন্ত্রের অংশ। তাহলে আমরা এখান থেকে কী কী জানলাম? আমরা ধ্বনির সংজ্ঞা জানলাম। ধ্বনির সংজ্ঞা হচ্ছে মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা বলছি ধ্বনি। এবং ধ্বনি উচ্চারণের জন্য আমরা যে বাকযন্ত্রের সাহায্য নিচ্ছি, বাকযন্ত্রগুলোর নাম আমরা দেখলাম: কণ্ঠনালী, মুখবিহ্বর, জিহ্বা, তালু, দাঁত, মাড়ি, ঠোঁট ইত্যাদি। এগুলোকে আমরা বলছি বাকযন্ত্রের অংশ। এখন এই যে আমাদের ধ্বনি, ধ্বনির কিছু বৈশিষ্ট্য আছে। ধ্বনির বৈশিষ্ট্যগুলো আমরা দেখব। ধ্বনির বৈশিষ্ট্যগুলো কি কি? ধ্বনির প্রধান প্রধান কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন কোনো ভাষার ক্ষুদ্রতম একক বা মৌলিক একক হচ্ছে আমাদের ধ্বনি। এছাড়া ধ্বনিকে ভাষার মূল ভিত্তি বলা যায় এবং ধ্বনি হচ্ছে শব্দের ক্ষুদ্রতম অংশ। ধ্বনির আলাদা কোনো অর্থ নেই, একাধিক ধ্বনি মিলিত হয়ে একটি অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আমরা ধ্বনির বৈশিষ্ট্যগুলো একটু যদি দেখি, ধ্বনি হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, মৌলিক একক, ধ্বনিকে আমরা বলছি ভাষার মূল ভিত্তি, এছাড়াও আমরা ধ্বনিকে বলছি শব্দের ক্ষুদ্রতম অংশ। এছাড়া আরও দুইটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এর নিজস্ব কোনো অর্থ নেই, তবে একাধিক ধ্বনি মিলিত হয়ে অর্থ প্রকাশ করে। ওকে, তাহলে আমরা এখানে কি কি দেখলাম? আমরা ধ্বনির সংজ্ঞা দেখেছি, মানুষের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা বলছি ধ্বনি। এছাড়া বাকযন্ত্রের অংশগুলো আমরা দেখেছি, মানুষের কণ্ঠনালী, মুখবিহ্বর, ঠোঁট, দাঁত, জিহ্বা ইত্যাদি অংশকে আমরা বলছি বাকযন্ত্র। অর্থাৎ এই বাকযন্ত্রের এই অংশগুলোর সাহায্যে আমাদের ধ্বনি তৈরি হয়। এছাড়া আমরা দেখলাম ধ্বনির কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ধ্বনির মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা ভাষার ক্ষুদ্রতম বা মৌলিক একক। ধ্বনিকে বলা হয় ভাষার মূল ভিত্তি। এছাড়া এটা শব্দের ক্ষুদ্রতম অংশ। ধ্বনির আলাদা কোনো অর্থ নেই, যখন একাধিক ধ্বনি একসাথে হয় তখন এরা একটা আলাদা অর্থ প্রকাশ করে। এখন আমরা দেখব ধ্বনির প্রকারভেদ। ধ্বনির প্রকারভেদ। বাংলা ভাষায় আমরা ধ্বনিকে দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি।
স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আমরা এই দুই ধরনের ধ্বনি মূলত বাংলা ভাষায় দেখে থাকি, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনিগুলো মূলত উচ্চারণের সময় আমাদের মুখ থেকে যে বাতাসটা বের হয়, এই বাতাসটা কোথাও বাধা পায় না, এগুলোকে আমরা বলছি স্বরধ্বনি। বাংলায় মোট 11টা স্বরধ্বনি আমরা দেখি। বাংলায় মোট স্বরধ্বনি হচ্ছে 11টি। এগুলো আশা করছি আমরা সবাই জানি, যেমন স্বরেয়, স্বরেয়া, রস্বই, দীর্ঘই, রস্বৌ, দীর্ঘ, রি, এ, ওই, ও। এই মোট 11টা স্বরধ্বনি রয়েছে আমাদের বাংলা ভাষায়, এবং এই স্বরধ্বনি 11টির মধ্যে আবার দুইটা ভাগ রয়েছে। কি কি ভাগ? মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনিতে আসি, যৌগিক স্বরধ্বনিতে পরে আসছি। প্রথমে আসি মৌলিক স্বরধ্বনি। এই যে মৌলিক স্বরধ্বনি, এই মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের 7টি, এবং এই 7টির মধ্যে আবার রয়েছে লিখিত স্বরধ্বনি এবং অলিখিত স্বরধ্বনি। লিখিত হচ্ছে 6টি এবং অলিখিত 1টি। এই টোটাল 7টি মৌলিক স্বরধ্বনি। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম স্বরধ্বনি আমাদের বাংলা ভাষায় আমরা পাই মোট 11টি স্বরধ্বনির মধ্যে আমাদের রয়েছে মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি। আমাদের মৌলিক স্বরধ্বনি 7টি, যেই 7টির মধ্যে আমাদের লিখিত রয়েছে 6টি এবং অলিখিত স্বরধ্বনি রয়েছে, অলিখিত মৌলিক স্বরধ্বনি রয়েছে 1টি। তাহলে আমরা একটু লিখিত মৌলিক 6টা স্বরধ্বনি একটু দেখি। যেমন আমাদের অ, আ, রস্ব উ, ও এবং এ। এই যে আমাদের বাংলার মৌলিক 6টি লিখিত স্বরধ্বনি, এবং একটি আমাদের অলিখিত স্বরধ্বনি রয়েছে, যেটাকে বলে এ বা আ বলে থাকি। তো এই হচ্ছে আমাদের মোট মৌলিক স্বরধ্বনি 7টি। আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন করা হয় মৌলিক স্বরধ্বনি কয়টি, মৌলিক স্বরধ্বনি হচ্ছে আমাদের টোটাল 7টি, এবং মৌলিক স্বরধ্বনির মধ্যে লিখিত রয়েছে 6টি এবং অলিখিত রয়েছে 1টি। লিখিত স্বরধ্বনিগুলো হচ্ছে অ, আ, রস্বই, রস্বৌ, ও এবং এ, এবং অলিখিত যে একটি মৌলিক স্বরধ্বনি রয়েছে সেটা হচ্ছে এ বা আ। আশা করছি স্বরধ্বনির মৌলিক শ্রেণী বিভাগটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা দেখব যৌগিক স্বরধ্বনি। তো যৌগিক স্বরধ্বনিটা, আচ্ছা মৌলিক স্বরধ্বনিটা ওই পাশে আমি রাখছি, যৌগিক স্বরধ্বনি নিয়ে আমি এই সাইডে একটু আলোচনা করি। ওকে, যৌগিক স্বরধ্বনি নিয়ে আমরা একটু আলোচনা করব। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি মোট 2টি, আমাদের ও এবং ওই। তাহলে আমাদের যদি প্রশ্ন আসে যৌগিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি 2টি, ও এবং ওই। তাহলে আমরা এখানে স্বরধ্বনি প্রকারভেদ দেখলাম। আমাদের মোট 11টি স্বরধ্বনি রয়েছে, তার মধ্যে মৌলিক স্বরধ্বনি 7টি এবং যৌগিক স্বরধ্বনি রয়েছে 2টি। মৌলিক স্বরধ্বনি 7টির মধ্যে লিখিত রয়েছে 6টি এবং অলিখিত রয়েছে 1টি, এবং যৌগিক স্বরধ্বনি হচ্ছে আমাদের 2টি, ও এবং ওই। ও এবং ওই কোন দুইটি স্বর মিলিত হয়ে গঠিত হয়েছে সেটা আমরা একটু দেখি। ও, এটা হচ্ছে ও অথবা অ যোগ রস্ব দিয়ে হয়েছে আমাদের ও, এবং আমাদের ওই, এটা আমাদের ও অথবা অ এর সাথে রস্বই যুক্ত হয়ে হয়েছে ওই। তাহলে আমাদের যৌগিক স্বরধ্বনি আমরা দেখলাম, এবং এই যৌগিক স্বরধ্বনি ও এবং ওই কোন দুইটি স্বরের মিলিত রূপ সেটা আমরা দেখলাম। আশা করছি এই পর্যন্ত আপনারা প্রতিটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। স্বরধ্বনির মধ্যে আরও কিছু বিষয় রয়েছে, যেমন অর্ধ স্বরধ্বনি। অর্ধ স্বরধ্বনি যে সকল স্বরধ্বনি নিজে থেকে কোনো অক্ষর গঠন করে না কিন্তু অক্ষর গঠনে সহায়তা করে তাদেরকে আমরা বলছি অর্ধ স্বরধ্বনি। আমাদের স্বরধ্বনির মধ্যে এরকম 3টি অর্ধ স্বরধ্বনি রয়েছে, যেমন রস্ব ই, রস্ব উ এবং ও। এরা নিজে কোনো অক্ষর গঠন করছে না কিন্তু অক্ষর গঠনে সহায়তা করে। যেমন ক রস্বই কই, তারপর কেউ, তারপর আমরা বলতে পারি কও, কই, কেউ, কও। এগুলো দেখেন এই স্বরধ্বনিগুলো নিজের আলাদা কোনো
নিজে আলাদা কোনো অক্ষর প্রকাশ করে না, তবে এটা অক্ষর গঠনে সহায়তা করছে, যেমন কই, কেউ, কও। বাংলা ভাষায় এরকম অর্ধধ্বনি মোট 4টা রয়েছে, তার মধ্যে স্বরবর্ণের 3টা এবং ব্যঞ্জন বর্ণের একটা আছে, অন্তঃস্থ অ। তাহলে বাংলা ভাষায় মোট অর্ধধ্বনি যদি বলা হয় তাহলে অর্ধধ্বনি রয়েছে মোট 4টি, অর্ধ স্বরধ্বনি রয়েছে 3টি এবং অর্ধধ্বনি রয়েছে 4টি, অন্তঃস্থ অ দিয়ে। আমরা যখন স্বরধ্বনি উচ্চারণ করি তখন কিছু স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের অল্প সময় লাগে, কিছু স্বরধ্বনি উচ্চারণ করতে আমাদের বেশি সময় লাগে। এই যে উচ্চারণের সময় কতটুকু সময় লাগছে সেই সময়ের ওপর নির্ধারণ করে কিন্তু আমরা স্বরধ্বনিকে 2 ভাগে ভাগ করতে পারি। কি কি? হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। আমরা বলি হ্রস্ব ই, হ্রস্ব উ, অর্থাৎ এগুলো উচ্চারণ করার সময় আমাদের সময় অল্প লাগে। এবং দীর্ঘস্বর, দীর্ঘ ই আমরা পড়ার সময় বলি দীর্ঘ ই এবং দীর্ঘ ও, অর্থাৎ এগুলো উচ্চারণের সময় আমাদের বেশি সময় লাগছে বলে এদেরকে আমরা বলছি দীর্ঘস্বর। হ্রস্বস্বর আমাদের আরও 2টা আছে, হ্রস্ব ই, হ্রস্ব উ, স্বরে অ এবং রি। এই হচ্ছে আমাদের স্বরবর্ণের মোট হ্রস্বস্বরের সংখ্যা, টোটাল 4টা, হ্রস্ব ই, হ্রস্ব উ, অ এবং রি। আমি প্রথমে হ্রস্ব এবং হ্রস্ব লিখলাম কারণ আমরা হ্রস্ব ই এবং হ্রস্ব উ উচ্চারণের সময় বলে থাকি, হ্রস্ব উচ্চারণ করে থাকি, যার কারণে এটা চেনা আমাদের জন্য সহজ। এখন আসি দীর্ঘস্বর। আমরা উচ্চারণের সময় যাদেরকে দীর্ঘ দিয়ে উচ্চারণ করি সেগুলো তো আছেই, দীর্ঘ ই এবং দীর্ঘ উ। এছাড়াও আমাদের আরও কিছু দীর্ঘস্বর রয়েছে, যেমন স্বরে আ, তারপরে এ, ওই, ও এবং ও। এগুলো হচ্ছে আমাদের দীর্ঘস্বর। আমরা এভাবেও মনে রাখতে পারি আমাদের দীর্ঘস্বর হচ্ছে টোটাল 7টা, হ্রস্বস্বর 4টা। আমরা যদি এভাবে মনে রাখি হ্রস্বস্বর 4টা, হ্রস্ব ই, হ্রস্ব উ, স্বরে অ এবং রি, এই 4টা বাদে বাকি যে স্বরবর্ণগুলো রয়েছে সেই 7টা হচ্ছে আমাদের দীর্ঘস্বর। চাইলে আমরা আলাদা আলাদা করে মনে রাখতে পারি, কিংবা আমরা যে কোনো একটা মনে রাখলেও আর বাকিগুলো আমরা এভাবে মনে রাখতে পারি এমনিতেই। তো আমরা দেখলাম স্বরধ্বনিকে উচ্চারণের সময়ের উপর নির্ভর করে আমরা 2টা ভাগে ভাগ করতে পারছি, সেটা হচ্ছে হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। ধ্বনি নিয়ে ক্লাস এমনিতেই বড় হয়ে যায়, যার কারণে আমি আজকের ক্লাসে আর সময় নিচ্ছি না। আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে ধ্বনির বাকি অংশ পড়ব। আজকের ক্লাসে একটা ক্লাসে যদি আমি সম্পূর্ণ ধ্বনি পড়াতে যাই তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। আমি চাচ্ছি না ক্লাসটা অনেক বড় হোক, অল্প অল্প করে আপনাদের সাথে আমি ধ্বনির ক্লাসটা শেয়ার করতে যাচ্ছি, যার কারণে এটা ছিল আজকে আমাদের ধ্বনির ক্লাস পার্ট 1। এর পরের ক্লাসে আমরা ধ্বনির পরবর্তী অংশ পড়ব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।